অরে, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? সন্ধ্যা হয়ে আসছে, চলো বাড়ি ফিরি। মা জানলে আজ আমাকে অনেক বকাঝকা করবে। আরও একটু সামনে চলো না, আর একটু দূরেই তো। কয়েকদিনের মধ্যেই তো তোর বিয়ে। তার আগে কিছুদিন আমার সঙ্গে থেকে আমাকে কিছু ফুল তুলতে সাহায্য করো। পরে তো তুই শ্বশুর বাড়ি চলে যাবি। এত ফুল তো এখানেই আছে, এগুলোই তুল না। আর কোথাও যাওয়ার দরকার কি? না, আমি এর থেকেও সুন্দর ফুল চাই। চল আর একটু দূরে, তারপরই পাকা কথা, আমরা বাড়ি ফিরে যাব। রাধিকা অবশেষে তিথির কথা মেনে নিল। সে তো চোখ বন্ধ করে তিথির উপর ভরসা করত, তাই ধীরে ধীরে সামনে এগোতে লাগল। গল্প শুরু হয় জগৎপুর নামের এক গ্রাম থেকে, যেখানে তিথি ও রাধিকা দুই শৈশব সখী। রাধিকা যতই সামনে যেতে লাগল, ততই আকাশের রং গাঢ় হতে লাগল। মন যেন তাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু সে তা টের পেল না। অন্যদিকে তিথি অদ্ভুত এক আনন্দে উজ্জ্বল হয়ে উঠছিল। আজ এমন কিছু ঘটতে চলেছে যেটা রাধিকা কখনো ভাবতে পারেনি। হাঁটতে হাঁটতে তারা পৌঁছালো এক অদ্ভুত জায়গায়, যেখানে চারদিকে শুধু কালো কালো ফুল। এই ফুলগুলো দেখে রাধিকার মনে অস্বস্তি দলে দিল। তিথি, আমার দাদি বলতেন কালো ফুল পৃথিবীতে একটাই জায়গায় জন্মায়, একটা অশুভ স্থান, যেটাকে নাকি দুনিয়ার সপ্তম স্তর বলা হয়। আমার মনে হচ্ছে আমরা সেই জায়গাতেই এসে পড়েছি। আমরা এখান থেকে চলে যাই, খুব ভয় লাগছে। তিথি তির্যক দৃষ্টিতে তাকে দেখে কোমরে বাঁধা পুটুলি থেকে একরকম ধুলো বের করল, আর মুহূর্তের মধ্যেই সেই ধুলো রাধিকার দিকে ছুঁড়ে দিতেই তার চারপাশ ঘুরপাক খেতে লাগল। ক্ষণমাত্রের মধ্যেই রাধিকার শরীর থেকে এক হলুদ আলো বেরোলো, আর কিছুক্ষণের মধ্যেই রাধিকা নিজেই এক কালো ফুলে পরিণত হয়ে গেল। রাধিকাকে এভাবে ফুলে রূপান্তরিত হতে দেখে তিথি জোরে হেসে উঠল। শেষ পর্যন্ত হলোই। আজ আমার 7 বছরের তপস্যা পূর্ণ হলো। এখন থেকে সব কিছু আমার ইচ্ছা মতো হবে। রাধিকা আমার জীবন নষ্ট করে দিয়েছে, এবার আমি সব কেড়ে নেব, যেগুলোর উপর শুধু আমারই অধিকার। এই ভেবে তিথি গ্রামমুখী হয়ে হাঁটতে লাগল। তিথি চলে যেতেই একটি গাছের আড়াল থেকে ধীরে ধীরে এক লোক বেরিয়ে এলো। সে এতক্ষণ সবকিছু লুকিয়ে দেখছিল। সে ভয়ে কাঁপা গলায় বলল, হায় দয়ামর, আমি যা দেখলাম এ কি সত্যি? ওই মেয়েটা, সে তো মানুষই না। এ কথা কাউকে বলতেই হবে, না হলে পুরো গ্রামে বিপদ নেমে আসবে। হে ভগবান, আমি ভাবতেই পারিনি মানুষ এত নিষ্ঠুর হতে পারে। এরা তো গ্রামের সেরা ও সবচেয়ে ঘনিষ্ঠ 2 বান্ধবী ছিল। আমাকে এই খবরটা দ্রুত গ্রামবাসীদের জানাতে হবে। রাধিকা এত ভালো বুদ্ধিমতী মেয়ে, তার সঙ্গে এমন হওয়া ঠিক নয়। না, কিছুতেই নয়। আমাকে যেভাবেই হোক তাকে সপ্তম স্তর থেকে মুক্ত করতে হবে। সে একটু থামল, ফুলটি তুলতে হাত বাড়ালো, কিন্তু হঠাৎ তার মনে পড়ল, আমি তো এখানে এসেছি গুরুজির পথ নির্দেশে, কিন্তু তিথি এখানে এলো কিভাবে? নিশ্চয়ই ও কোনো সাধারণ মেয়ে নয়, বরং শক্তিশালী কিছু। যদিও জেনে যায় যে আমি সব দেখেছি, তাহলে আমার পরিবারকেও মেরে ফেলতেও দ্বিধা পড়বে না। আমার ছোট ছোট বাচ্চা আছে, স্ত্রী আছে, তাদের কি হবে? না, আমি কারোর প্রাণ বাঁচাতে গিয়ে নিজের পরিবারকে বিপদে ফেলতে পারি না। এটাই আমার ধর্ম, এটাই আমার কর্তব্য। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। গুরুজি আমাকে এমন অদ্ভুত জায়গায় কেন পাঠালেন তাও জানি না। বাস, আমি ফিরছি। এদিকে তিথি পৌঁছে গেল রাধিকার বাড়িতে। দরজায় দাঁড়িয়ে ডাকল, শোভা চাচি, রাধিকা কি বাড়িতে আছে? মা রাধিকার জন্য প্রতিবারের মতো আজও হালুয়া বানিয়েছেন। মা বলছেন আগে রাধিকাকে দেবেন, তারপরে আমাকে দেবেন। এবার রাধিকাকে বলো না তাড়াতাড়ি হালুয়া নিয়ে নিক, যাতে তারপরে আমিও পাই। সত্যি বলতে কি, আমি তো বুঝতেই পারি না আমার মায়ের সঠিক মেয়ে আমি নাকি রাধিকা। তিথির এই কথার শব্দে রাধিকার মা বাইরে এলেন এবং চারপাশে তাকাতে লাগলেন। মমতার পেছন পেছন রাধিকার দাদি যশোদা বেরিয়ে এলেন। আরে বেটি, রাধিকা তো তোর সঙ্গেই গিয়েছিল, তাই না? তাহলে তুই আবার এখানে খুঁজতে কেন এসেছ? আমরা তো অনেকক্ষণ ধরে তার ফেরার অপেক্ষা করছি। 2 বার তো তোমাদের বাড়ি গিয়ে দেখে এলাম।
তোমার মাও একই কথা বললেন, দুই সখী প্রতিদিনের মতো একসঙ্গে ফুল তুলতে গেছে। মাজি, রাধিকা যদি তিথির সঙ্গে না থাকে তাহলে সে কোথায় গেল? আর আপনি তো বলেছিলেন তিথি রাধিকা একসঙ্গে ফুল তুলতে গেছে। তিথির মা নাকি আপনাকে এমনটাই বলেছে? আর তিথি রাধিকাকে খুঁজতে এখানে কেন এসেছে? তিথি মনে মনে রাগে জ্বলতে লাগলো। আমার মা তো 1 নম্বরের গাধা। কে বলেছিল সত্যি কথা মুখ ফসকি বলে দিতে? অন্য কিছু বললেও হতো, কিন্তু না, সাবিত্রী নামের মতোই সাবিত্রী হতে চায়। তবে তার মেয়ে আছে না, আমি তার বোকামি কখনো সফল হতে দেব না। সে দাঁত চেপে নিজের মায়ের বুদ্ধিকে গালি দিচ্ছিল। ঠিক তখন মমতা আর যশোদা তাকে একদৃষ্টে লক্ষ্য করলেন। তাদের মনে সন্দেহ জাগল। তারা ধীরে ধীরে একে অপরের দিকে তাকালেন। তিথি, তুই আমাদের কাছে কিছু লুকাচ্ছিস। কিছু একটা আছে যা বলতে চাইছিস, আবার বলতে চাইছিস না। আমরা তো জানি তুই রাধিকার জন্য দৃষ্টান্ত, তার কথা কখনো কাউকে বলিস না। কিন্তু আমরা তো তোরই লোক। বল, রাধিকা কি রমেনের সঙ্গে দেখা করতে গেছে? না কাকি, সে রমেনের সঙ্গে দেখা করতে পারে না। আপনি জানেন, সে আমার কসম খেয়েছে বিয়ের আগে সে রমেনকে দেখবে না। আর আপনার মেয়ে আমার কসম কখনো ভাঙে না। আপনি এই ভাবনা মন থেকে বাদ দিন। তাহলে রাধিকা কোথায় গেল? সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার বুকটা কাঁপছে। এতক্ষণ শান্ত ছিলাম, ভেবেছিলাম তিথি আছে বলে রাধিকা নিরাপদ। তিথি তো নিজের প্রাণের বিনিময়ে তাকে রক্ষা করবে, কিন্তু এখন তো তিথি সামনেই আছে। রাধিকা কোথায় গেল? তিথি অনেকক্ষণ চুপ ছিল, কি বলবে ভাবছিল। হঠাৎ তার মনে মন্দ চিন্তা জাগল। মুখে সে বিষণ্ণ ভাব এনে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, দাদি, মমতা চাচি, আজ রাধিকা আমার সঙ্গে ফুল তুলতে গিয়েছিল ঠিকই, কিন্তু মাঝখানে আমার পেট ব্যথা শুরু হয়। আমি ঘরে ফিরে আসি। সে বলছিল তুই যা, আমি একটু পরে আসছি, কিন্তু এখনো ফেরেনি। আমার মন খুব দুশ্চিন্তায় ভরছে। আমার ওকে একা রেখে আসা উচিত হয়নি। এ কি বলছিস? তুই তাকে একা রেখে এলি কেন? তোর পেট ব্যথা হলে তাকেও সঙ্গে আনতে পারতিস। চলো মা, রাধিকাকে খুঁজতে বেরোই। সে কোনোদিন এত দেরি করে না। বৌমা, তুই একা কোথায় যাবি? এক কাজ কর, রমেনকে ডেকে আনো। তাকে বলবে যে তার হবু স্ত্রী বাড়ি থেকে হারিয়ে গেছে, আর তাকে না জানালে ও রেগে যাবে। এখন সে এই বাড়ির হবু জামাই, এই বাড়ির সুখ দুঃখে তার অধিকার আছে। আচ্ছা মা, আপনি বাড়িতে থাকুন, আমি রমেনকে আনতে যাচ্ছি। আর রাধিকা ফিরে এলে তাকে খাবার দিয়ে দেবেন। আমার মেয়ে না জানি কতক্ষণের উপবাসে আছে। দিনের পর দিন ফুল কুড়িয়ে আনে যাতে আমাদের সংসার চলে। আজ ফুল তো আনলো না, নিজেও ফিরল না। ঈশ্বর জানে সে কোথায়, কেমন আছে। মমতার উদ্বেগ দেখে তিথির মনে আনন্দের জোয়ার উঠল। কিন্তু রমেনের কথা মনে পড়তেই সে হঠাৎ চমকে উঠল, কারণ মমতা এখন রমেনের বাড়ির দিকেই যাত্রা শুরু করেছেন। চাচি, আপনি কি ভাবলেন রাধিকা হারিয়ে যাবে আর আমরা কিছুই করতে পারবো না? আপনি একা কিভাবে যাবেন? দাঁড়ান, আমিও যাচ্ছি আপনার সঙ্গে। মমতা মাথা নাড়তেই তিথির মনে স্বস্তি এলো। সে মনে মনে ভাবল, তুমি রাধিকার কাছে কোনোদিন পৌঁছাতে পারবে না, এইটা আমি নিশ্চিত করব। এখন রমেন ও আমার, তার প্রেমও আমার। 7 বছর, পুরো 7 বছর অপেক্ষা করেছি আমি আমার প্রেমকে বিয়ে করার জন্য। আর যখন স্বপ্ন পূরণ হওয়ার মুহূর্ত, রাধিকা এসে সব দখল করল। কি ভেবেছিল সে আমার মাথার সিঁদুর নিয়ে সুখে থাকবে আর আমি তাকে ছেড়ে দেব? না, এত বড় মন আমার নয়। মনে মনে অদ্ভুত এক শান্তি অনুভব করতে করতে তারা রমেনের বাড়ির সামনে পৌঁছালো। রমেনের তখন বাইরে থেকে বাড়ির ভেতরে প্রবেশ করছিল। মমতা আর তিথিকে নিজের বাড়ির দিকে আসতে দেখে রমেন তাড়াতাড়ি তাদের দিকে এগিয়ে এলো এবং বলল, রাত হওয়ার পথে আপনারা দুজন এখানে? সব ঠিক আছে তো? তিথি তো রোজ এখানে আসে, কারণ রাধিকা আমার জন্য খুব সুন্দর সুন্দর ফুল তুলে পাঠায়। আর যেহেতু আপনাদের বিয়ের আগে দেখা করতে মানা ছিল, তাই তিথির হাতেই সে ফুল পাঠাতো। মমতা কাঁদতে কাঁদতে বললেন, রমেন, আজ সকাল থেকে রাধিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর তিনি পুরো ঘটনা রমেনকে বললেন। সব শুনে রমেন যেন খানিক সময় স্থবির হয়ে গেল। সে দেখল অন্ধকার এখন পুরো চারদিকে ছেয়ে গেছে। মাজি,
আমাদের এখনই রাধিকাকে খুঁজতে হবে। সারা রাত সে বাইরে থাকলে বিপদ হতে পারে, কোনো জানোয়ার তাকে ক্ষতি করতে পারে। আমাদের দ্রুত তাকে খুঁজে বের করতে হবে। তারপর তিনজন রাধিকাকে খুঁজতে বেরোলো। কিন্তু রাধিকা যদি জঙ্গলে বা গ্রামে থাকতো তবে তো মিলত। রাতভর তারা খুঁজল, মনে আশা, হাতে হতাশা। রমেনের মুখে রাধিকাকে নিয়ে যে উৎকণ্ঠা দেখা যাচ্ছিল তা তিথির সহ্য হচ্ছিল না। তবু সে নিজেকে বোঝালো, আর একটু ধৈর্য ধরো তিথি, তারপর রমেন কেবল তোমারই হবে, চিরদিনের জন্য। চাচি, রাধিকা এখানে কোথাও নেই, খুঁজবই বা কোথায়? হয়তো বাড়ি ফিরে গেছে। আমার মনে হয় আমাদের বাড়ি ফিরে দেখা উচিত। তিথি ঠিক বলছে, চল রমেন, বাড়ি যাই। তিনজন বাড়ির দিকে রওনা হলো। বাড়ি পৌঁছে দেখল যশোদা বাড়ির বাইরেই বসে আছেন। তাদের দূর থেকে আসতে দেখে তিনি ছুটে এলেন। আমার নাতনি কোথায়? রাধিকা তো বাড়ি ফেরেনি। কোথায় গেল আমার মেয়ে? আর কোথায় খুঁজবো তাকে? এখন আর কোনো জায়গা বাকি নেই যেখানে তারা রাধিকাকে খুঁজে দেখেনি। গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল, রাধিকা হারিয়ে গেছে। একদিন রমেনের বাবা মোহিত বাড়িতে বসেছিলেন। ঠিক তখনই তিথি সেখানে এলো। আরে এসো এসো বেটি, কিরে তোর সখিয়াকে এখন হারিয়ে গেছে, রমেন কেউ আর ফুল পাঠায় না, এখন তুই কি করতে এলি? তিথি মাটির দিকে তাকিয়ে বলল, কাকা, আপনাকে একটা সত্যি বলতে এসেছি। কোন সত্যি? আপনার হবু বউ রাধিকা আমার পাকা সখী। এটা তো আপনি জানেনই, কিন্তু আপনি কি এটা জানেন যে সে হারিয়ে যায়নি, সে পালিয়ে গেছে জমিদারের ছোট ভাই সুরেন্দরের সঙ্গে? তিথি আরো বলল, গ্রামে তো শুনতাম তিথিকে আঘাত লাগলে রাধিকায় ব্যথা পায়, রাধিকাকে কাটা বিঁধলে তিথির মুখ থেকে চিৎকার বেরোয়। কিন্তু আজ সব উল্টো হয়ে গেল। রাধিকা সম্পর্কে আমি এমন কথা বলছি, আপনি বিশ্বাস করছেন না। যদি বিশ্বাস না করতে চান করবেন না, সত্যিটাই এটাই। রমেন তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আমরা তিনজন ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। আমার সখী পালিয়ে গেছে আর রমেন দুঃখে মরে যাচ্ছে। এটা আমি কিভাবে দেখব? রাধিকা সম্পর্কে কেউ জড়াশত খারাপ কথা বললে আমি তার জিভ টেনে ছিঁড়ে ফেলি। আমি শুধু এটুকুই বলছি, আজ থেকে ঠিক 9 দিন পরে রাধিকা আর রমেনের বিয়ে ছিল। যদি সে ততদিন না ফেরে, গ্রাম রমেনের সম্পর্কে কি ভাববে? এইসব ভাবার আগেই আপনি রমেনের বিয়ে কোথাও ঠিক করে দিন। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা সুমনা নামে এক মহিলা সব শুনে ফেলেছিল। এজন্যই তিথি জোরে জোরে বলছিল যাতে সুমনার কানে যায়, কারণ সুমনা খবর ছড়াতে ওস্তাদ। তিথি জানত এবার গ্রামে বিস্ফোরণ ঘটবে। তিথি চলে যাবার পর মোহিত ভাবতে লাগলেন, যার বিয়ে ভেঙে যায় এই গ্রামে তার আর বিয়ে হয় না, এটাই রীতি। তাহলে আমার ছেলেকে বিয়ে কে করবে? 9 দিনের আগে কিছু ভাবতে হবে। এদিকে সুমনা বাড়ি বাড়ি ঘুরে বলে বেড়াতে লাগলো রাধিকা কারোর সঙ্গে পালিয়ে গেছে। আর এদিকে রাধিকা ফুলে পরিণত হয়ে গেছে। দিন রাত সে কাঁটার সঙ্গে লড়াই করে। যে কাঁটাগুলো ফুলকে পাহারা দেয়, সেগুলো এই রাধিকা ফুলকে প্রতি মুহূর্তে এক নতুন মৃত্যু দেয়। ভোরের আলো পড়তেই কালো রাধিকা ফুলটা আবার ফোটে। তার সব ক্ষত নিজে থেকেই সেরে যায়। ঠিক তখনই এক লোক বলল, আমার ছেলে বলেছে ওকে একটি কালো ফুল লাগবে। আজ কালো ফুল খুঁজতে 21 দিন হলো, এখন গিয়ে পেলাম, তুলেই নি। গুরুজি বলেছেন কালো ফুল সেই জায়গায় পাওয়া যাবে যেখানে আশেপাশে একটিও পাখি বা পশু থাকবে না। সত্যি এই জায়গা খুব অদ্ভুত। যে জায়গায় না কোনো পাখি আসে, না কোনো জন্তু, সেখানে আছে দাঁড়িয়ে। যাই হোক, এতে আমার কি? আমার তো শুধু কালো ফুলটাই চাই, যেটা আমাকে অবশেষে মিলেই গেছে। দেরি হওয়ার আগে এটি তুলতেই হবে।